সংকটের জন্য সরকার ও কমিশনকে দায়ী করলেন মির্জা ফখরুল। সুযোগ নেই নির্বাচনের আগে গণভোটের একটি মহলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ। সংস্কার নিয়ে বিএনপির বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ জামায়াতের। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রেস সচিব। ডিসেম্বরের শুরুতেই সংসদ ভোটের তফসিল দেবে ইসি। 12 কেজির গ্যাস সিলিন্ডার 300 টাকা বেশিতে কিনতে বাধ্য হচ্ছে গ্রাহক। জনবান্ধব নয় জ্বালানি নীতি, বলছে ক্যাব। আমদানি নির্ভরতায় স্থানীয় উৎপাদন ব্যাহতের অভিযোগ। এবং থমকে আছে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন। ঢাকায় অচল কোটি টাকার প্রকল্প, শিগগিরই কাজ শুরুর আশা। সঠিক ব্যবস্থাপনায় জোর বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশনকে দায়ী করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাফ জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। সংসদ ভোট বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন জনগণের দাবি নির্বাচনের বিরোধিতা না করে। সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিভিন্ন দলের নেতারা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ততই বাড়ছে। কখনো পিআর, কখনো গণভোট, আবার কখনো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে অনিশ্চয়তা বাড়ছে আগামী নির্বাচনের। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। এই সরকার তারা কিভাবে একটা সংবিধান সংশোধনের মতন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে তারা কি কোনো নির্বাহী আদেশ জারি করে, তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন না। এটা অদ্ভুত বিষয়। কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন ভাগ বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 410 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের। জুলাই সনদের অঙ্গীকারনামায় যা ছিল তার বিপরীতে সুপারিশ দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সে স্বাক্ষর করলাম, দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা সেখানে তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। বলেন, জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে একটি মহল। একটি দলকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিবের আহ্বান, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন জনগণের দাবির বিরোধিতা না করে। বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করবো, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। সংস্কারের যে বিষয়গুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, জনগণের ভোটে ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করার বিষয়ে আবারও প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে বিএনপি উল্টে গিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লায় এক সমাবেশে কথা বলেন তিনি। এদিকে খুলনায় হিন্দু সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নভেম্বরে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
মিছিল নিয়ে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে জামাতের হিন্দু সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট দিতে হবে। কুমিল্লার 14 গ্রামে ভোটকেন্দ্র পরিচালক সমাবেশে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার নিয়ে বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা তৈরি করছে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল। এদিকে রাজধানীর কাফরুলে জামাত মহিলা বিভাগের ফ্রি মেডিকেল ক্যাম্পে আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে বন্ধ হয়ে যাবে কারচুপি ও কেন্দ্র দখল। অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। আগামী দিনে সুন্দরভাবে সকলে মিলে আমরা যাতে ভোট দিতে পারি, অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়। শুক্রবারের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির আহ্বানও জানান অধ্যাপক মুজিবুর রহমান। ভোট কেন্দ্র দখল করে তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এটা যাতে না গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক আগামী 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয় বলেও মন্তব্য তার। এদিকে ডিসেম্বরের শুরুর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন অনুষ্ঠানের আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয়। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15 ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সবচেয়ে উত্তম, সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন। দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে, আপনি জানেন 13 তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে। এদিন বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন পরিচালনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটা তফসিল থাকে। এটা সময়ে সময়ে নির্বাচন কমিশন এটি পরিমার্জন এটি করে। তবে গণভোট নির্বাচনের আগে না পরে সে বিষয়ে এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও জানান আনোয়ারুল ইসলাম। রিমো সিদ্দিক, সময় সংবাদ। রাজনীতি এখন নির্বাচনমুখী। জনগণের দোরগোড়ায় পৌঁছাতে শক্তিশালী প্রার্থীর খোঁজে দলগুলো। নভেম্বরের শুরুতে একক প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। একই সঙ্গে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে জোটে ফেরাতে তৎপর দলটি। অন্যদিকে 300 আসনে প্রার্থী দিলেও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামায়াতের। তবে জোট গঠন বা নির্বাচন নয়, বরং জুলাই সনদ, দলের নিবন্ধন এবং প্রতীক নিয়েই বেশি ভাবছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই সনদ স্বাক্ষরের পর থেকেই নির্বাচনী টানেলে দেশ। প্রার্থী বাছাই, জোট গঠনের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে দলগুলো। অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষা প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যেও। এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনা চলছে যুগপৎ আন্দোলনের শরিক দল ও অন্য দলের সঙ্গেও। অন্যদিকে 300 আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থীরা। ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও তৎপর দলটি। আলোচনা তুঙ্গে এনসিপিও। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট নাকি গণ অধিকার এবি পার্টির মতো দল নিয়ে আলাদা মোর্চা, তা নিয়ে আলোচনা রাজনীতির মাঠে। যদিও নির্বাচনী তৎপরতায় দৃশ্যমান কর্মকাণ্ড নেই দলটির।
এনসিপি রাজনৈতিক লিয়াজো কমিটির এই প্রধান বলছেন, বিভিন্ন দলের পক্ষ থেকে আহ্বান জানালেও এখনই জোট গঠন নিয়ে ভাবছে না তার দল, বরং জুলাই সনদ নিবন্ধন বা প্রতীকের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তারা। এনসিপি এখন পর্যন্ত নির্বাচনের জোট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, বরং এনসিপির সাথে সবগুলো দলই নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনাগুলো শুরু করছিল। জুলাই সনদের আইনি ভিত্তি, স্বাক্ষর এবং এনসিপির নিবন্ধন, মার্কা এই বিষয়গুলো এখনো সমাধান হয়নি। ফলশ্রুতিতে নির্বাচনের কোন দলের সাথে জোট হবে কিংবা হবে, এনসিপি এখন পর্যন্ত জোটের বিষয়ে ভাবছে না। ইসলামী দলগুলো নিয়ে 7 দফা দাবিতে রাজপথে থাকলেও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতায় আপত্তি নেই জামায়াতের। এসব দলকে পর্যাপ্ত আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। আগামী বাংলাদেশ গঠনে, নতুন বাংলাদেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চান। তাদের কারোর সাথে আমাদের দূরত্ব নেই, সবার সাথে আমরা জোট গঠনের ব্যাপারে বা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এখন 300 আসনেই ঘোষণা করে দিয়েছি, তারপরে যার সাথে আমার যেখানে সমঝোতা হবে সেখানে আমরা ছাড় দেব। অন্যদিকে নভেম্বরের প্রথমার্ধে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক সহ অন্য যেসব দলের সঙ্গে সমঝোতা হবে তাদের নামও থাকতে পারে তালিকায়। দলটির এই নেতা বলছেন, শুধু নির্বাচন নয়, এসব দলকে নিয়ে সরকার পরিচালনাও করতে চায় বিএনপি। আগামী মাসের প্রথমার্ধে নমিনেশনগুলো ডিক্লেয়ার করে দেবে। আমাদের শরিক দলগুলো যারা নাকি যুগপথে ছিল তাদের সাথে আলোচনা হয়ে সিটটা ঠিক মতো সমঝোতা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো। এগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে। যুগপথ আন্দোলনে যারা ছিল তাদের সাথে নিয়ে আমরা চলবো, খালি ইলেকশন না, সরকারও তাদের নিয়ে চালাবো আমরা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের ব্যালট হতে পারে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বড়। জুলাই সনদ বাস্তবায়নে 48টি সুপারিশ সহ সংবিধান সংশোধন বিলের খসড়াও থাকবে। এর ওপর জনগণের হ্যাঁ না ভোটের সুযোগ রাখার কথা বলছে ঐকমত্য কমিশন। তবে নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে গণভোটের বিষয়বস্তু ভোটাররা ভালোভাবে অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার এবং ইসি। আর রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারের উচিত কমিশনের সুপারিশগুলোকে সংবিধান বিশেষজ্ঞ এবং দলগুলোর সঙ্গে শেষবারের মতো আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। দেশে এ পর্যন্ত গণভোট হয়েছে 3 বার। এখন চতুর্থ দফা নিয়ে চলছে আলোচনা। আগের 3 বার সুনির্দিষ্ট একটি বিষয়ে গণভোট হলেও এবার সংবিধান সংশ্লিষ্ট প্রায় অর্ধশত বিষয়ে হবে হানা ভোট। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয় থাকবে গণভোটের ব্যালটে। এর বিপরীতে মতামত দেবেন নাগরিকরা। একটা হলো 48টা থাকবে একটা প্যাকেজ, ওটার ব্যাপারে হা না হয় না উত্তর, এবং একই সাথে এই 48টার ভিত্তিতে একটা সংবিধান সংশোধন বিল খসড়া, ওটাও ব্যালটে থাকবে, এবং জনগণ ওই আরেকটার পরিপূরক। তো জনগণকে হা না হয় না উত্তর দেবে। আমরা বলেছি সরকার সিদ্ধান্ত নেবে, হয় নির্বাচনের দিনে, না হয় যে কোনো সময় নির্বাচনের আগে। সাবেক নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলছেন, ভোটারদের বিস্তারিত অবহিত না করে সংবিধান সংশোধনে গণভোট করা খুবই চ্যালেঞ্জিং হবে। আত্মস্থ করা কঠিন। সাধারণ ভোটারদেরকে যথেষ্ট ভোটার এডুকেশনের প্রয়োজন। যদিও নির্বাচন এবং গণভোটের ভিতর শুধু ব্যালটের পার্থক্য থাকে, আর সব কিছুই কিন্তু এক। কন্টেন্ট যেটা আছে এটার কিভাবে প্রেডিক্টেড হবে, অর্থাৎ ব্যালটে এটা কিভাবে প্রদর্শিত হবে। আমাদের দেশে ভোটাররা আসে প্রার্থীর প্রচারণায়, এখানেও চ্যালেঞ্জ হয়ে যাবে। ভোটাররা যদি বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে অবহিত না হয় এবং তাদেরকে ভোট দেওয়ার পদ্ধতিটাকে যদি সহজীকরণ করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের উচিত গণভোট আয়োজনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশমালা সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত করা। আবার রাজনৈতিক দলের সাথে আরেকবার বসা, কনস্টিটিউশনাল এক্সপার্ট দিয়ে সুপারিশগুলোকে চূড়ান্ত করা, মানে যেগুলো সংকট তৈরি করতে পারে, ক্রাইসিস তৈরি করতে পারে, সেটিকে বাদ দেওয়া। ঐকমত্য কমিশন যেটা বলতেছে এটাই চূড়ান্ত, এইভাবে জিনিসটাকে না দেখা। আপনি যদি ভোটের পক্ষে ভোট আনতে চান, আপনি এটাকে প্রচারে আনতে হবে, ভালো প্রচারণা চালাইতে হবে। জাতীয় নির্বাচনের দিন নাকি আগে গণভোট হবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে নতুন সংকট তৈরির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি জামায়াতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। 5 আগস্টের পর আওয়ামী লীগকে বাদ দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, তাদের সঙ্গে সমঝোতার প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গে হৃদ্যতা, আর সংস্কারের বিপক্ষের সঙ্গে দূরত্ব বজায় রাখবে এনসিপি। বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার হচ্ছে আপনার কোনোভাবে সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত। বিএনপি এবং জামাতে ইসলামী সেটি হচ্ছে আওয়ামী লীগকে কাছে টানা, এই বিষয়টি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে এবং আসলে তারা তাদেরকে জনগণ ভোট দিবে কিনা, তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 19 দিন ধরে চলা অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শনিবার অফিস সময়ের মধ্যে দিয়ে দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হলে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচির ঘোষণা দেবেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা দিয়েও একটি বিশেষ মহলের চক্রান্তে তা বাস্তবায়ন করা যাচ্ছে না বলে অভিযোগ শিক্ষক নেতাদের। সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে অনন্ত বিলম্বে আমাদের দাবি দাবা মেনে নিয়ে আমাদেরকে পাঠদানের ক্লাসে আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রীদের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা না হয় তাহলে স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিচার সহ 7 দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সকালে আশুলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে আহতদের চিকিৎসা ব্যয়, ক্ষতিপূরণ সহ 7 দফা দাবি তুলে ধরেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ঘটনার পর থেকে সাইবার বুলিং করা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, এই হামলার উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। দাবির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তারা। গত রোববার রাতে ড্যাফোডিল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। সেনাবাহিনীকে আমরা ফোন দিয়েছি, সেনাবাহিনী বলতেছে এটা নাকি তাদের এরিয়ার মধ্যে পড়ে না। শুধু গেট ভেঙে তারা ক্ষান্ত হয়নি, তারা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে অ্যাডমিন সেকশন, আমাদের যে অ্যাকাউন্ট সেকশন রয়েছে এবং আমাদের ভিসি প্রভিসি স্যারের যে রুমগুলো রয়েছে সেগুলো তারা ভাঙচুর করে। ড্যাফোডিলের ছাত্রদের জিম্মির ব্যাপারে ড্যাফোডিলের ভিসি যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং আমাদের গার্ড এবং ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ অবস্থায় আটক করে সেগুলোর ভিডিও এবং প্রমাণাদি যা রয়েছে আপনাদেরকে আমরা প্রদান করব। ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সমাবেশ করেছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। জুমার নামাজ শেষে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা বলেন, তাদের এই আন্দোলন কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং ইসকনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে। অবিলম্বে জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসকন নিষিদ্ধের দাবি তোলেন বক্তারা। এ সময় আহলে হাদিস আন্দোলনের যুব সংঘ ঢাকা জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি মোহনগঞ্জ যাচ্ছিল। জয়দেবপুর জাংশনের আগেই একটি বগি হঠাৎ রেল লাইন থেকে ছিটকে যায়। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যেই বগিটি উদ্ধার করে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ব্যাপক আতঙ্কে ছিলাম যে কি হয়েছে। সামনে দেখলাম যে বলতেছে লাইনে বগি হয়েছে। ট্রেন হঠাৎ করে পরে থামাইছে, তারপর সবাই হুড়াহুড়ি করে নামছে, পর দেখে যে লাইন চ্যুত হয়েছে। এখন আমরা ভোগান্তির শিকার হচ্ছি। যারা এই যে ইঞ্জিনের যে ডিপার্টমেন্ট, তারা যদি এই দায়িত্বটা একটু পালন করে তাহলে আমার মনে হয় ধরনের ঘটনা ঘটবে না। এই মুহূর্তে জয়দেবপুরে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে।
দুপুর ঠিক 2টার কিছু পরপরই কিন্তু এই ট্রেনের যে পাওয়ার কাটটি রয়েছে সেই একটি বগি আসলে লাইনচ্যুত হয়। তারপর থেকে প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু ট্রেনটি এই সড়কে আটকা রয়েছে। কিছুক্ষণ আগে ঢাকা থেকে যে উদ্ধারকারী ট্রেন যেটি রয়েছে সেটি এসে পৌঁছেছে এবং তারপর পরে আমরা দেখেছি যে ট্রেনটি আসলে লাইনচ্যুত হয়েছিল, যে বগিটি লাইনচ্যুত হয়েছিল সেটি কিন্তু এই মাত্রই উঠানো হয়েছে। হয়তোবা আশা করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এই সড়কের অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যেই ট্রেন লাইনটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে শত শত যাত্রী কিন্তু এখানে অপেক্ষায় রয়েছে। তারা আসলে যেটি বলছেন যে প্রায় 3 ঘন্টারও কিন্তু অধিক সময় এই একই লাইনের উপর দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন কখন আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। আমরা একটু জানিয়ে রাখতে চাই যে ঘন্টাখানেক আগেই কিন্তু এই উদ্ধারকারী যে ট্রেন যেটি সেটি এখানে এসেছে এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি, সেই ট্রেনটি কিন্তু যেখানে লাইনচ্যুত হয়েছে এবং তার একটি কারণ শনাক্ত করা হয়েছে সেটি হচ্ছে কিন্তু আমরা দেখেছি যে ট্রেনের কিন্তু একটি চাকা আসলে ভুল করে অন্য একটি লাইনে চলে যায়, যার ফলে কিন্তু সেই লাইনটি ভেঙে গিয়ে আসলে ট্রেনের চাকাটি কিন্তু লাইনচ্যুত হয় এবং তার পরবর্তীতে শুধুমাত্র এই একটি বগি কিন্তু লাইনচ্যুত হওয়ার ফলে প্রায় 200 মিটার জায়গা কিন্তু সেই বগিটি আসলে ঘর্ষণের ফলে এক ধরনের আগুনের সৃষ্টি হয়েছিল এবং তবে যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত এখানে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, শুধুমাত্র একটি আগুনের সূত্রপাত হয়েছিল ঘর্ষণের ফলে, অর্থাৎ ট্রেনের চাকা যেটি রয়েছে ট্রেনের চাকা এবং নিচে যে ট্রেনের লাইনটি সেটির সাথে ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত হয়েছিল। তবে এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি যে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যে ইঞ্জিনটি সেটি কিন্তু জয়দেবপুর রেলওয়ে স্টেশনে নিয়ে কিছুক্ষণ রাখা হয়েছিল এবং এই মুহূর্তে যেই বগিটি আসলে লাইনচ্যুত হয়েছিল সেটি তুলে ফেলা হয়েছে এবং সেই বগিটি এই মুহূর্তে এনে সেটির সাথে আবারও সংযুক্ত করে কিন্তু সেই ট্রেনটি এখন আবারও জয়দেবপুর থেকে এই মোহনগঞ্জের উদ্দেশ্যে ধারণা করা হচ্ছে আগামী 10 মিনিটের মধ্যে যাত্রা শুরু করবে। তো এই ছিল গাজীপুর থেকে রেলওয়ে দুর্ঘটনার সবশেষ তথ্য আমার কাছে। গাজীপুরের জয়দেবপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। সরকারি জ্বালানি নীতি জনবান্ধব নয়, যার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বিদ্যুৎ গ্যাসের দামে অন্যায্যতা তৈরি করছে। 12 কেজির গ্যাসের সিলিন্ডার 300 টাকা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। বলেন, দেশে জ্বালানি খাতে সর্বোচ্চ লুটপাট হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে জ্বালানি নীতি প্রকাশ করারও তাগিদ দিয়েছে সংগঠনটি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম প্রতিরোধ ও জ্বালানি প্রাপ্যতা নিশ্চিতে তরুণদের সোচ্চার হতে ক্যাব যুব সংসদ 2025 আয়োজন করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে জ্বালানি নীতি প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের সুবিধা দিতে জ্বালানি নির্ভরতা বাড়িয়ে স্থানীয় উৎপাদনকে নিরুৎসাহিত করেছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বিশেষ আইন এই খাতে লুণ্ঠনের ব্যবস্থা করেছে। বর্তমান সরকার উক্ত আইন বাতিল করলেও উক্ত আইনের আওতায় কৃত কার্যক্রম সুরক্ষা দিয়ে জ্বালানি অধিকার সংরক্ষণ ও সুবিচারের পরিপন্থী সকল কার্যক্রম অব্যাহত রেখেছে। এ সময় দেশের জ্বালানি খাতে সর্বোচ্চ লুটপাটের অভিযোগ তুলে ক্যাব সভাপতি বলেন, অন্যায্যতার ভিত্তিতে দেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ করা হয়। 12 কেজির সিলিন্ডার 300 টাকা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ গ্রাহক। আমার বাসায় গ্যাসের কানেকশন আছে, আমরা গ্যাস পাই না, প্যারাল আমাকে সিলিন্ডার ব্যবহার করতে হয়। 12 কেজির সিলিন্ডার গ্যাস যত দামে বিক্রি করার কথা তার থেকে সমস্ত প্রাইস MRP তার থেকে 300 টাকা বেশি দামে গ্যাস কিনতে হয়। জ্বালানি কেবল অর্থনৈতিক বিষয় নয়, বরং এর প্রাপ্যতা নাগরিক অধিকার বলে উল্লেখ করে বলেন, আসন্ন নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে জ্বালানি নীতি প্রকাশ করতে হবে। সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচন কিন্তু এটি দেশের একটা ট্রানজিশন। এই ট্রানজিশনে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কি হবে সেটি স্পষ্ট করা দরকার। জ্বালানি সংকটে যখন স্থানীয় ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছেন, তখন বিদেশি বিনিয়োগ আশা করাও উচ্চাভিলাষী বলে মনে করে ক্যাব। তারা এটি যদি বাস্তবায়ন না করে তাহলে তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন হচ্ছে হাজার হাজার টন বর্জ্য, কিন্তু সেই বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ বা জৈব সার তৈরির যে স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন কাগজে কলমে সীমাবদ্ধ।
অচল পড়ে আছে কোটি টাকার প্রকল্প। সিটি কর্পোরেশন বলছে অচিরেই বাস্তবায়ন হবে বর্জ্যকে সম্পদে রূপান্তরের কাজ। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে বাস্তবে রূপ দেয় জোর বিশেষজ্ঞদের। আমিনুল ইসলামের ছবিতে বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ডের ময়লার স্তূপের উপর। আমার সামনে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল 2025 সালের অক্টোবর মাসেই, যার জন্য দরকার ছিল প্রতিদিন 3000 মেট্রিক টন বর্জ্য। কিন্তু এখন প্রতিদিন 4000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, তারপরেও বিদ্যুৎ উৎপাদনের দেখা নেই। দেশে প্রতিদিন শুধু শহর এলাকায় তৈরি হয় 47,000 টন বর্জ্য, যার মধ্যে ঢাকার 2 সিটিতে তৈরি হয় প্রায় 8,000 টন। যে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা হয়ে উঠতে পারে সম্পদ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 2023 সালে চীনা কোম্পানি CMECর কাছে 30 একর জমি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুরু হয় কাজ, কিন্তু সরকার পরিবর্তনের পর থেমে আছে প্রকল্পটি। বর্জ্য পোড়াতে CMECর সঙ্গে চুক্তিতে তাপমাত্রা নির্ধারণ করা হয় 850 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ 2021 সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় তা ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার এই তারতম্যের কারণে কাজ বন্ধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, ইস্যুটি সমাধান হয়ে গেলেই আগামী 2 বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 1000 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে এটাকে 850 ডিগ্রি। এই 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বিষয়টা এখনো অমীমাংসিত রয়েছে। এটা যদি মীমাংসিত হয়ে যায় আগামী বছর 2-1 মধ্যে আমরা আশা করি ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা ইন ফুল সুইং কাজ করবে। অন্যদিকে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প। তবে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন, শুধু সার নয়, বর্জ্য থেকে বেশ কিছু প্রকল্পের কথা, যা আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই বাস্তবায়ন হবে। মিথেন গ্যাসটাকে আমরা উত্তোলন করে এটা কোরিয়ান কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্ন CNG স্টেশনে আমরা ইউজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। ভেজিটেবল যে ওয়েস্টটা আছে ওই ওয়েস্ট থেকে আমরা জৈব সার রূপান্তর করব। আগামী 5 থেকে 6 মাসের ভিতরে ওয়েস্ট একটা সম্পদ হিসেবে পরিগণিত হয়ে আমাদেরকে একটা আশার আলো দেখায়। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবে রূপ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্জ্যকে সম্পদে করতে চান তাহলে প্রথম কাজটা হচ্ছে জৈব এবং অজৈবটাকে পৃথক করতে হবে। এই কাজটা বিধিমালায় বলা আছে, এটা পৌরসভার সাথে কাজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি কিংবা সার উৎপাদন সম্ভব হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, অন্যদিকে কমবে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মাছ বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, তবে কমেনি দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে খুচরায় 10 টাকা বেড়েছে পেঁয়াজের দর। সরবরাহ সংকটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। তবে বেশিরভাগ সবজির দাম কমায় স্বস্তি ক্রেতাদের। মুরগির বাজারে দেশি ব্রয়লারের দর স্থিতিশীল থাকলেও কমেছে লেয়ার সোনালির দাম। গেল 26 অক্টোবর থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষ হওয়ার 5 দিন পর রাজধানীর বাজারে বেড়েছে সরবরাহ। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় চাহিদা মতো ইলিশ সরবরাহ থাকলেও কমেনি দাম। বাজারে অন্যান্য মাছের সরবরাহ ভালো থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ইলিশের সরবরাহও ভালো বর্তমানে, এগুলা মাছ আগে পাওয়া যেত না, এখন পাওয়া যাইতেছে। এই সপ্তাহে ইলিশ মাছও আছে, অন্য মাছও আছে, মাছের আমদানিও আছে, মাছের দাম একটু বেশি। বিভিন্ন পুকুর টুকুর সৃষ্টির জন্য মাছের দাম আগের তুলনায় একটু কমই আছে। এদিকে সপ্তাহ ব্যবধানে 10 টাকা দাম বেড়েছে পেঁয়াজের। পাইকারিতে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকায়। খুচরায় যা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 85 থেকে 90 টাকা। পেঁয়াজ আজকে 82 টাকা কাটা হইতেছে, খুচরা আপনার 90 টাকা 85 টাকা এরকম বিক্রি করা লাগবে। পাইকারি 4-5 টাকা বাড়ছে। আপনি কিনলাম পেঁয়াজ 74, 75, আজকে পেঁয়াজ কিনলাম 78 টাকা। শর্ট, তার কারণে পেঁয়াজ নাই, এই জন্য দাম একটু বাড়ছে। এদিকে শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে বাজারে। কাঁচামরিচের দাম কেজিতে 20 থেকে 50 টাকা কমে বিক্রি হচ্ছে 90 থেকে 140 টাকায়। কমেছে শিম, করলা, বরবটি সহ বেশিরভাগ সবজির দামও। শীতের সবজি সম্পূর্ণ আসতেছে, সামনে দিয়ে আরো আসবে, দাম কমবে। এখনই মোটামুটি আসছে, দাম অর্ধেকের প্রায় হয়ে গেছে। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে আরো কমছে। সবজির দাম বর্তমানে মিডিয়াম পর্যায়ে আছে, মানে মোটামুটি সাধারণ মানুষও কিনতে পারবো, গরিব মানুষও কিনতে পারবো। সবজির দাম আগে থেকে একটু কম আছে। গত 2 বাজারও সবজির দাম একটু বেশি ছিল,
একটু কমছে আর কি। দেশি ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও কমেছে লেয়ার ও সোনালীর দর। ব্রয়লার মুরগিটা আজকে 3 সপ্তাহ অ্যাকুরেট, সোনালী মুরগি, লেয়ার মুরগি, দেশি মুরগি এটা উঠানামা করতেছে। বাজারে দাম কমতির বাতাস বইলেও বৃহস্পতিবার বিকেল থেকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি বাড়িয়েছে কারওয়ান বাজারের ক্রেতা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশে ক্যান্সার প্রতিরোধে কিছু কিছু ক্ষেত্রে সরকারকে স্ক্রিনিং বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞরা। চিকিৎসকরা জানান, রোগীর সংখ্যা অনুযায়ী দেশে ক্যান্সার চিকিৎসা অপ্রতুল। বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে ক্যান্সার রোগীর তুলনায় রেডিওথেরাপি মেশিনও খুবই কম। দেশে 1,84,000 ক্যান্সার রোগীর জন্য যেখানে 209টি রেডিওথেরাপি মেশিন দরকার, সেখানে আছে মাত্র 29টি, যা দিয়ে বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব নয় বলে জানান তারা। ক্যান্সার রোগীর মৃত্যু হার কমাতে সরকারকে সঠিক পলিসি ও পরিকল্পনা নেয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। 2 দিন ব্যাপী এ কংগ্রেসে বিশ্বের 16টি দেশের 31 জন ক্যান্সার বিশেষজ্ঞ সহ 1200 জন ক্যান্সার বিশেষজ্ঞ গবেষক অংশগ্রহণ করেন। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। নেতৃত্বে বহুদূর এগিয়েছেন এবং আমি বিশ্বাস করি আপনার সামনের দিকে আরো সাফল্য লাভ করতে পারবেন। আমাদের এবি পার্টির মঞ্জু সাহেব একটা চ্যালেঞ্জ করেছেন, আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। এই জন্যে যে আমি সবসময় মনে করি আমাদের গত কয়েক বছরের একসাথে কাজ করা যে একটা ঐক্য তৈরি হয়েছে এবং আমাদের মতো বৃদ্ধ এবং তাদের মতো কি বলবো তরুণ এবং আরও তরুণ যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা কাজের সংহতি তৈরি হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গত যে আন্দোলন, যে উত্থান, সেটা তাই প্রমাণ হয়েছে। আমি প্রায় বলতাম যে কোথায় আমি তো তরুণদের দেখতে পাই না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রদের দেখতে পাই না, আমি দেখতে পাই না যে একটা অন্যায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল বেরিয়ে আসছে। কিন্তু সর্বশেষে আমরা 24শে জুলাইয়ে আমরা দেখেছি সেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশের তরুণরাই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে। আজকে এখানে অনেক হতাশা প্রকাশ করেছেন। আমি আমার ব্যক্তিগত জীবনে কোনোদিন হতাশাবাদী ছিলাম না, রাজনৈতিক জীবনে হতাশাবাদী নই, কারণ আমি বিশ্বাস করি যে ন্যায়ের জয় হবেই, সত্যের জয় হবেই। আজকে মানে আবার বলছি, আজকে যে সংকট তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঐক্যমত্য কমিশন, আমি বিশ্বাস করি যে এই সংকট কেটে যাবে। এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করে না, পরাজয় বরণ করেনি, পরাজয় বরণ করবে না। প্রিয় বন্ধুগণ, আমাদেরকে সবসময় একটা কথা মনে রাখতে হবে যে এই দেশটা আমাদের, এই মানুষগুলো আমাদের, এবং তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের সমস্ত যে চক্রান্ত, সমস্ত যে আপনার ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে, তাকে পরাজিত করতে হবে। এখানে আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন পথ থাকতে পারে। একটা বিষয় আমরা সবসময় এক ছিলাম, বাংলাদেশের ব্যাপারে সবার আগে বাংলাদেশ, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। আমি একটা কথা বল শেষ করবার সময় নেই, কারণ আপনার নামাজের সময় হয়ে গেছে, আবার আরেকটা প্রোগ্রামে যেতে হবে আমাকে। আমি শুধু একটা কথাই বলবো, সরকারের কাছে আহ্বান থাকবেন, যা হওয়ার হয়ে গেছে আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে, আপনাদেরকেই অন্য কেউ সেটা করে দেবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। গণসংহতির যে সম্মেলন সাফল্য কামনা করছি, আপনারা সফল হন এই দোয়া করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগামী মাসে ঢাকায় আসবে ভারত ফুটবল দল।
শিলংয়ে বাংলাদেশকে পদে পদে বিড়ম্বনার শিকার হতে হলেও ভারত দলকে নিয়মের মধ্য থেকে সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। তবে নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের সংস্কৃতি অনেক ভিন্ন। আমরা বাঙালি কালচারটা সবসময় জানি আত্মীয়তার কালচার। দ্যাট ডাজন্ট মিন আমরা ভারতকে কোনো ছাড় দিব, বাট ডেফিনেটলি যেটা মিনিমাম রিকোয়ার্ড রেগুলেশন অনুযায়ী সেই মিনিমাম রিকোয়ারমেন্টটাই আমরা ভারতকে মানে আনইন্টারাপ্টেড আমরা প্রোভাইড করব। আর এট দ্য সেম টাইম দেশের একটু অরাজনৈতিক ব্যবস্থা তো আছেই, যেটা আমরা জানি। তো আমরা সিকিউরিটি অ্যাসপেক্ট থেকে আমরা আরো জোরালোভাবে আমাদের পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে আমরা মানে কোঅর্ডিনেশন বাড়িয়ে দিয়েছি, যেন এই ম্যাচকে উদ্দেশ্য করে কেউ কোনো উল্টা চিন্তা না করতে পারে। সো আমরা ভারতের প্রতি সেফটি সিকিউরিটি মেজার্স অ্যাকচুয়ালি আরো বাড়িয়ে দিব, আর বাকি সব ফ্যাসিলিটিস অ্যাজ পার রেগুলেশন ওনারা পাবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। হোয়াইট ওয়াশ এড়াতে কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে লিটনের দল। শেষ ম্যাচের আগে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে ঠিকই মাঠে ঘাম ছড়িয়েছে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজ। আজ একাদশে পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এই ছিল 5টার সময় সংবাদে।